বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৬তম গল্প, বন্দি ভূতের গপ্প। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৬তম গল্প, বন্দি ভূতের গপ্প। সময় না, ওই ঘড়ির কাঁটা ছুটে চলার কথা বলছি না। এই যে মুহূর্তের পর মুহূর্ত আমরা ফেলে এগিয়ে চলেছি, এই সময়ের কথা বলছি। আদি থেকে অজ্ঞাত ভবিষ্যৎ পর্যন্ত বয়ে চলা এই অবিরাম সময়ের ভাবখানা অনেকটা ছোট্ট শিশুর মতো। এমনটা কেন বলছি? বলছি তার কারণ নিয়ন্ত্রণহীন এই সময় বড় খামখেয়ালি ছেলে মানুষ। এই যেমন ধরুন, আপনি সকালবেলায় কোথাও চলেছেন, আপনাকে ট্রেন ধরতে হবে, ট্রেনের সময় হতে বিশেষ দেরি নেই, অথচ আপনি বেরোতে বেরোতে বড্ড দেরি করে ফেলেছেন। দেখবেন সেই মুহূর্তে সময় যেন দুর্বার গতিতে বয়ে চলেছে। আপনি যেন কোনোভাবেই সেই সময়ের সঙ্গে পাল্লা দিতে পারছেন না। এই পরিস্থিতিতে মনে হয় সময় বড় দ্রুত, সে যেন তেজি চিতার মতো ছুটে চলেছে। আবার উল্টোটাও দেখুন। ধরুন, আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনাকে নির্দিষ্ট সময়ে ফোন করবে বলেছে। সময়টা ধরে নিন সন্ধ্যাবেলা। নতুন নতুন প্রেম, আপনি সকাল থেকেই সেই সন্ধ্যার নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করবেন। আপনার সময় যেন কাটতেই চাইবে না। প্রতিটা মিনিটকে মনে হবে ঘন্টার সমান। সময় যেন তখন তার গতি হারিয়ে ক্লান্ত হয়ে পড়ে। কথাগুলো বলছি কারণ এই বঙ্গ থেকে এখনও পর্যন্ত বৃষ্টি বিদায় না হলেও মাঝে মাঝেই বাতাসে শরতের আভাস পাওয়া যাচ্ছে। শারদীয়ার আনন্দ যেন মনকে উদ্বেলিত করে তুলছে। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে একটা বছর যেন এক মুহূর্তের মতো কেটে গেছে। অজস্র ঘটনা, অজস্র মুহূর্ত যেন সারসংক্ষেপ হয়ে মনের কোণায় আশ্রয় পেয়েছে। মন বলছে আরও একটা বছর কেটে গেল জীবনের। আবার ওই দুর্গাপুজোর সময়টা যখন একেবারে সামনে এগিয়ে আসবে, তখন মনে বারবার অস্থিরতা তৈরি হবে। মন ভেবে চঞ্চল হবে আর কতদিন। আমরা বারবার ক্যালেন্ডার দেখব, আর যখন দেখতে দেখতে কেটে যাবে পুজোর ওই আনন্দের সময়টুকু, তখন মনে হবে যেন এক মুহূর্তেই সবটা ফুরিয়ে গেল। একা একা বসে থাকলে বোধহয় এমন সব উদাস করা চিন্তা মাথায় ভিড় করে। সন্ধ্যার একটু আগে যখন আমি হরিদার চায়ের দোকানে এসে বসলাম, তখনও পর্যন্ত কেউ আসেনি। একবার চা নিয়ে ছোট ছোট চুমুক দিতে দিতে এসব কথাই মাথায় আসছিল। আজ বৃষ্টিটা একটু ধরেছে, আকাশের মেঘ সামান্য কেটেছে, আর তারপরেই এই গোধূলি বেলায় মৃদু মৃদু বাতাস গায়ে এসে লাগছে, ঠিক যেন শরতের গন্ধ মাখা বাতাস। সে বাতাসে প্রাণ যেন জুড়িয়ে যায়। মনের সব এলোমেলো ভাবনা কোথায় হারিয়ে গিয়ে আসন্ন পুজোর আনন্দের মধুর সুর বাজতে থাকে হৃদয়ের মাঝে। নিন্দুকেরা ক্যাবলা বলতে পারে, ঠিক তেমন অভিব্যক্তিতে চায়ের ভার হাতে নিয়ে বাইরে ঘনিয়ে আসা অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। মন হরিদার চায়ের দোকান ছেড়ে দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছিল। এই ঘোর কাটল বিষ্ণুদার ডাকে। কখন এলি? আমি একটু চমকে ফ্যালফ্যাল করে তাকালাম। অবশ্য পর মুহূর্তেই নিজের ঘোর কাটিয়ে উত্তর দিলাম, এই তো কিছুক্ষণ হলো। কিছু ভাবছিস? না, তেমন কিছু না। আর কদিন পরেই তো পুজো, সেই কথাই ভাবছিলাম। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। হ্যাঁ, তা তো কাটবেই। সময় কি আর কারো জন্য অপেক্ষা করে? তোর চা তো দেখছি এখনো শেষ হয়নি। হরি, আমায় একটা চা দে। বলতে বলতে বিষ্ণুদা বেঞ্চের উপরে গুছিয়ে বসল। আমি বললাম, আচ্ছা বিষ্ণুদা, এই যে
টাইম মেশিন। আচ্ছা, তোমার কি মনে হয় এই জিনিসটা কি সত্যিই কোনোদিন তৈরি করা যাবে? দেখ, মানুষের অসাধ্য কিছুই নেই। সৃষ্টির এক নিখুঁত শিল্প মানুষ। যুগের পর যুগ ধরে পরিস্থিতি প্রতিকূলতার বিরুদ্ধে তার ভিতরেই তৈরি হয়েছে নানান পরিবর্তন। আজ থেকে 25-30 বছর আগেও কি আমরা ভাবতে পারতাম যে এভাবে মানুষের হাতে হাতে মোবাইল ফোন নামক একটা যন্ত্র ঘুরে বেড়াবে? তবে এ কথা সত্যি, মানুষের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর, যুগান্তকারী এবং প্রভাবশালী আবিষ্কার যদি বলা হয়, তা কিন্তু এই স্মার্টফোন, গাড়ি, এরোপ্লেন এগুলো নয়। এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার একটাই, আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপ্রত্যাশিত নয়, তবে আমি অবাক হলাম। যে লোকটা ভূত নিয়ে চর্চা করে সেই লোকটা যে এই মুহূর্তের বৈজ্ঞানিক আবিষ্কারের দিকেও সমানভাবে লক্ষ্য রাখে, তাই একটা কথাতেই আমার কাছে স্পষ্ট হয়ে গেল। দেখো, অনেক রকম কথাই তো শুনছি বা পড়ছি, তবে আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই মানুষের সমান হয়ে উঠতে পারবে না। মানে ক্রিয়েটিভিটির জায়গা থেকে তার ভাবনা, মানে নিজস্ব ভাবনা কখনো মানুষের মতো হতে পারে? একটা যন্ত্র তো। আচ্ছা, আমরা যে ভাবি বা সৃষ্টি করি সেগুলোর তথ্য কোথা থেকে পাই? আমাদের আশপাশ থেকে। তোর উত্তরের মধ্যেই এই প্রশ্নের উত্তরটা আছে। আমরা জন্ম থেকে যা যা দেখি, শুনি, পড়ি এবং আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করি, সেইগুলোকেই একসঙ্গে করে একটা নতুন কিছু তৈরি করি আমরা। তাহলে তুই ভাব, একটা মানুষের জীবনের দেখাশোনা বা অনুভব করার পরিসর কতটা। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিসর কিন্তু তার চেয়ে অনেক বড়। তার কাছে সারা বিশ্বের তথ্য রয়েছে। এক মুহূর্তে সে বিশ্বজোড়া সমস্ত তথ্য বিশ্লেষণ করতে পারে। আর তার চেয়েও বড় কথা, ঘটার আগে পর্যন্ত আমরা সবকিছুকেই অবিশ্বাস করি। যখন টেলিভিশন ছিল না, তখন ভাবতেই পারতাম না যে এমন কিছু হতে পারে। যখন মোবাইল ফোন বা ফোন ছিল না, তখন যোগাযোগ ব্যবস্থা এতটা সহজ হবে সেটা ভাবা আকাশকুসুম কল্পনা ছাড়া মানুষের কাছে আর কিছুই ছিল না। অতএব হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কোনো কিছুকে বিশ্বাস করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অবিশ্বাসও করিস না, কারণ মানুষ অবিশ্বাস্যকেই বিশ্বাস্য এবং সহজ স্বাভাবিক করে তুলেছে বারে বারে। যাকে আলোচনা বড্ড ভারী ভারী হয়ে যাচ্ছে, তুমি একটা ভূতের ঘটনা বলো না? বেশ, তাহলে একটা অদ্ভুত ঘটনার কথা তোকে বলি আজ। এই ঘটনায় বিজ্ঞান এবং ভূত একেবারে মিলেমিশে একাকার হয়েছে। বছর 10 আগে একদিন সন্ধ্যার দিকে কলেজ স্ট্রিটে গেছিলাম একটু পুরনো বই ঘাঁটাঘাঁটি করতে। জানিস তো, আমার বই সম্পর্কে যথেষ্ট নেশা রয়েছে। গল্প কাহিনী আমি একটু কম পড়ি, তবে পুরনো ডায়েরি বা বিভিন্ন রকম তথ্যভিত্তিক যেসব বই রয়েছে সেগুলোর প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ আছে। যথারীতি বিভিন্ন দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে একটা ডায়েরি আমার চোখে পড়ল। দেখেই বুঝতে পারলাম বহু বছরের পুরনো ডায়েরি, বেশ চামড়ায় বাঁধানো দামি ডায়েরি। হাতে নিয়ে কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম। সত্যি কথা বলতে, প্রথমে কিছুটা পড়ার পর আমার মনে হয়েছিল কোনো কল্পবিজ্ঞানের গল্প। তবে একই সঙ্গে আমার মনে বিষয়টা উৎসাহ তৈরি করেছিল। দোকানিকে জিজ্ঞাসা করলাম কত দাম সেটার। ভাবে যা বুঝলাম, ওই ডায়েরিটা অনেক দিন ধরেই দোকানে পড়ে আছে। বিদায় করতে পারলে দোকানি বাঁচে। স্বাভাবিকভাবেই খুব অল্প টাকায় সেটা পেলাম আমি। দেখবি, এমনটা আমাদের মাঝে মধ্যেই হয়। কোনো কাজ শুরু করি আমরা খুব উৎসাহ নিয়ে, কিন্তু হঠাৎ করেই অন্যান্য কাজের জন্য সেই কাজটা একেবারে মাথা থেকে বেরিয়ে যায়। বইটার ক্ষেত্রেও আমার তেমনটাই ঘটল। যে উৎসাহ নিয়ে আমি ওটাকে কিনেছিলাম,
বাড়িতে আসার পরে অন্যান্য কাজের চাপে সে কথা একরকম ভুলেই গেলাম। অথচ ডায়েরিটা আমার পড়ার টেবিলের উপরেই রাখা ছিল। সকাল বিকাল চোখে পড়ত। আলাদা করে উৎসাহ তৈরি হতো না ওটাকে নিয়ে ঘাটাঘাটি করার। প্রায় দিন 5 পরে কি একটা কারণে যেন আমি বাড়িতেই ছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় কিছুটা গড়াগড়ি দিয়ে মনে হলো কিছুই ভালো লাগছে না। মনের মাঝে কেমন একটা অস্বস্তি। তার অবশ্য অন্য একটা কারণ রয়েছে। প্রায় 4-5 মাস যাবৎ আমি কোথাও যাইনি। আমাকে তো জানিস, এক জায়গায় স্থির হয়ে থাকতে আমার মোটেই ইচ্ছা করে না। ঘরের ভিতরেই পায়চারি করতে করতে ভাবছিলাম যে কি করা যায়। সেই সময় হঠাৎ টেবিলের উপরে রাখা সেই ডায়েরিটা হঠাৎ নজরে পড়ে। নেই কাজ তো খই ভাজ। কিছুটা এমন মনোভাবেই টেবিলের সামনে রাখা কাঠের চেয়ারটা টেনে বসলাম। ডায়েরিটা টেনে নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে পড়তে শুরু করলাম। সাহিত্য থেকে শুরু করে সিনেমা, নাটক সব ক্ষেত্রেই এমনটা অনেক সময় ঘটে। হয়তো প্রথমে খুব একটা ইচ্ছা থাকে না পড়ার অথবা দেখার, কিন্তু পড়তে পড়তে মনের মধ্যে অদ্ভুত উৎসাহ তৈরি হয় সম্পূর্ণটা জানার। ঠিক তেমনভাবেই নিরাসক্তভাবে যখন ডায়েরির 5-6টা পৃষ্ঠা পড়ে ফেললাম, তখন অদ্ভুত এক খিদে তৈরি হলো মনে। বিষয়টা নিয়ে আমার উৎসাহ তৈরি হওয়ার আরও একটা কারণ অবশ্য রয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, বসন্ত সরখেল নামে একজনের ব্যক্তিগত ডায়েরি ওটা। ঠিক দিনপঞ্জি নয়, তবে তার জীবনের ঘটনা প্রবাহের একটা অংশ টুকরো টুকরো করে ওই ডায়েরিতে তুলে রাখা। তবে আমার উৎসাহের কারণ সেটা নয়। ওই ডায়েরিতে মূলত আত্মা বিষয়ে গবেষণার সম্বন্ধে লেখা হয়েছে। ভদ্রলোক সম্ভবত অখ্যাত কোনো বৈজ্ঞানিক ছিলেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল কোনোভাবে মানুষের চিন্তা শক্তিকে সংরক্ষণ করা। অনেকটা এমন যে একটা মানুষের আত্মাকে রেখে দেওয়া এবং সুবিধা মতো অন্য মানুষের শরীরে তাকে প্রতিস্থাপন করা। বুঝতেই পারছিস যে কেন ওই বিষয়টা আমার কাছে আকর্ষণীয় লেগেছিল। খুঁটিয়ে খুঁটিয়ে সেই ডায়েরি পড়া চলতে লাগলো। একসময় দিনের আলো ফুরিয়ে এলো। ঘরের বৈদ্যুতিক আলো জ্বেলে পড়তে পড়তে যখন ডায়েরিটা শেষ হলো, তখন রাত প্রায় 9টা। আমার মাথা রীতিমতো বোঁ বোঁ করছে। ভদ্রলোক যা লিখেছেন তা যদি সত্যি হয়, তবে তাকে অতিমানবিক অত্যাশ্চর্য বলতে বিন্দুমাত্র সংশয় হবে না মনে। ভদ্রলোক লিখেছেন যে তিনি তার এই প্রচেষ্টায় আংশিক সফলতা পেয়েছেন। আত্মাকে তিনি দেহের বাইরে সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন। প্রতিস্থাপনের একটি পরিকল্পনাও তিনি করেছেন, কিন্তু ডায়েরিটার লেখা এমন জায়গায় শেষ হয়েছে যে সেই প্রতিস্থাপনের প্রক্রিয়া কি সফল হয়েছে নাকি বিফল তা জানা যায় না। মোদ্দা কথা, ডায়েরিটা অসম্পূর্ণ। ভদ্রলোকের গবেষণাগার যেখানে, সেই জায়গাটা মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রাম। হঠাৎ করেই মাথায় এলো, ওই গ্রামটি যে অঞ্চলে, সেই অঞ্চলে আমার এক পরিচিত ভদ্রলোক এই মুহূর্তে থানার বড়বাবু। আমার মাথার মধ্যে তখন উদ্দীপনা তিড়িং বিড়িং করছে। অতএব সঙ্গে সঙ্গে সেই পরিচিত ভদ্রলোকের সঙ্গে
যোগাযোগ করলাম। জানতে পারলাম যে জায়গার কথা ডায়েরিতে বলা হয়েছে সেখানে এখনো পর্যন্ত একটি পুরনো ভবন রয়েছে, যদিও এখন সেখানে কেউ থাকে না। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটি দোতলা বিশাল বাড়ি। সেই বাড়িতে যাওয়া এবং একটা দিন থাকার ব্যবস্থা করা সম্ভব, অতএব দেরি কিসের? পরদিনই হাওড়া থেকে ট্রেন ধরে মেচেদায় নেমে পড়লাম। সেখান থেকে বাস এবং তারপরে একটি রিক্সা ধরে পৌঁছে গেলাম থানায়। পরিচিত সেই লোকের ব্যবস্থাতেই পৌঁছালাম সেই প্রাচীন বাড়িটার সামনে। আমার সুরক্ষার জন্য দুজন কনস্টেবল দেয়া হয়েছে। তারা বাড়ির বাইরে যে ফটক রয়েছে সেখানেই অপেক্ষা করবে। প্রয়োজনে যদি আমি ডাকি তাহলে তারা ভিতরে ঢুকবে। প্রথমে কনস্টেবল দুজনকে সব সময় আমার সঙ্গে সঙ্গেই থাকার জন্য বলা হয়েছিল, তবে তারা রাজি হয়নি। কথা বলে যেটুকু বুঝলাম, বাড়িটা সম্বন্ধে নাকি সামান্য বদনাম আছে, তবে কেউ সেই অর্থে কিছু দেখেনি বা কারো সঙ্গেই কিছু ঘটেনি। সত্যি কথা বলতে আমার তাদের কথা শুনে মনে হলো কনস্টেবল দুজন যেসব কথা বলছে তা পুরোটাই গুজব। যে কোনো প্রাচীন বাড়ি যদি এভাবে পড়ে থাকে তবে মানুষের মুখে মুখে বিভিন্ন গল্প কথা ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও বোধহয় তাই হয়েছে। তবে তারা সব সময় ফটকের সামনে থাকবে। একান্ত প্রয়োজন হলে তারা অবশ্যই ভিতরে ঢুকে আমাকে সাহায্য করবে। এই বাড়ি যে এক সময় অতীব সুন্দর ছিল, তাই জরাজীর্ণ অবস্থাতেও দেখে বোঝা যায়। ফটকখানা বিশাল এবং রাজকীয়। বাড়ির সামনে মোটা মোটা থাম। ফটক থেকে সদর দরজার দূরত্ব খুব একটা বেশি নয়। বাড়িটার আকৃতি অনুযায়ী জায়গার পরিমাণ তুলনামূলক কম। অবশ্য বাড়ির পিছনে বিস্তৃত জায়গা রয়েছে। বাড়ির সামনে জঙ্গল এবং আগাছায় ভরে রয়েছে। খারাপ লাগলো এমন একখানা বাড়ি সংরক্ষণের অভাবে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ যত্ন করে রাখলে এটা বেশ একটা দেখার জিনিস হতে পারত। যাক, সে কথা ভেবে আর কি লাভ। ওখানে যখন পৌঁছালাম তখন বেলা প্রায় 2-2:30 হবে। বিশাল ফটক ঠেলে ভিতরে ঢুকলাম। কনস্টেবল দুজন ফটকের কাছেই দাঁড়িয়ে রইল। এখানে যে সাধারণত লোকজন ঢোকে না তা বেশ বোঝা যায়। জঙ্গলে ছেয়ে রয়েছে পুরো জায়গাটা। সাবধানে পা ফেলে এগিয়ে গেলাম সদর দরজার সামনে। বিশাল কাঠের দরজা, বেশ মোটা এবং ভারী। সময়ের আঘাতে ওটার জৌলুস কমে গেছে ঠিকই, তবে এখনো প্রায় অক্ষত বলা চলে। তালা ভাঙতে হবে জানতাম, তাই সঙ্গে একটা হাতুড়ি এনেছিলাম। বেশ কয়েকবার ঠোকাঠুকি করতে তালাটা ভেঙে গেল। ভাঙা তালাটাকে ছাড়িয়ে নিয়ে যখন সেই ভারী দরজায় ঠেলা দিলাম, তখন অদ্ভুত একটা শব্দ সৃষ্টি হল। সে শব্দে যেন বুকের ভিতরটা কেঁপে ওঠে। স্বাভাবিকভাবেই ভিতরে ধুলোবালি এবং মাকড়সার জালের ছড়াছড়ি। আমার সঙ্গের টর্চখানা জ্বালিয়ে নিলাম। দিনের বেলাতেও ভিতরে সেই অর্থে আলো প্রবেশ করছে না। সাবধানে পা ফেলে ফেলে বিশাল বড় হলঘরের মধ্যে এসে পৌঁছালাম।
সত্যি বলছি। এখন যেখানে ধুলোবালির পুরু আস্তরণ, সেখানে অতীতে যে অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি ছিল তা মনে প্রাণে অনুভব করছিলাম। ওখানে দাঁড়িয়ে চারপাশে পরপর ঘরগুলোকে দেখা যাচ্ছিল। ডায়েরিতে উল্লেখ নেই যে নির্দিষ্ট কোন ঘরে ওই গবেষণাগার রয়েছে, তবে ছোট ছোট বর্ণনা যা আমি ডায়েরিতে পড়েছিলাম বাড়িটার সম্পর্কে, তার সঙ্গে স্পষ্ট মিল পেলাম। নির্দিষ্টভাবে এটাই যে সেই বাড়ি, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অতএব এক এক করে ঘরগুলো খুলে দেখতে শুরু করলাম। বলতে গেলে প্রায় সব ঘরই ফাঁকা, দরজায় তালা লাগানো নেই। দু একটা ঘরের মধ্যে ভাঙাচোরা সামান্য কিছু আসবাব রয়েছে। মগ্ন হয়ে আমি সব কিছু দেখছিলাম। নিচতলার ঘরগুলো খুঁটিয়ে দেখতে দেখতে প্রায় ঘণ্টাখানেক লাগল। সদর দরজার ঠিক উল্টো দিকে বিশাল সিঁড়ি দোতলায় উঠে গেছে। সেই সিঁড়ি বেয়ে এগিয়ে চললাম দোতলার দিকে। দোতলাতে ধুলোর পরিমাণ সামান্য কম। পরপর ঘরগুলোর সামনে লম্বা টানা ঝুল বারান্দা। সেই বারান্দা ধরে হেঁটে এক এক করে ঘরগুলো দেখতে লাগলাম। এখানের অবস্থাও ঠিক নিচতলার মতো। ঘরগুলো বলতে গেলে প্রায় ফাঁকা। দু একটার মধ্যে ভাঙা একটা দুটো আসবাব রয়েছে। প্রায় অর্ধেক ঘর যখন দেখা হয়ে গেছে, ঠিক সেই সময় একটা ঘরের দরজার দিকে চোখ পড়ল। আগেই বলেছি, এতক্ষণ পর্যন্ত যেসব ঘরে আমি ঢুকছিলাম তার দরজায় তালা লাগানো ছিল না। আলাদা করে এই ঘরটি আমাকে আকর্ষণ করল, তার কারণ এই ঘরটিতে একটি পুরনো জং ধরা তালা ঝুলছে। এগিয়ে গেলাম সেই দরজার দিকে। আমার মনের উত্তেজনা তখন চরমে। কেন জানি না এই ভাবনা উদয় হলো যে এই ঘরের ভিতরেই হয়তো কিছু একটা পাওয়া যাবে। অতএব সঙ্গের ব্যাগ থেকে সেই হাতুড়িটা আবার বের করলাম। এই তালাটা তুলনামূলক ছোট। বার তিনেক আঘাত করতেই তালাটা ভেঙে গেল। তালাটা ছাড়িয়ে দরজায় ঠেলা দিতে দুটো বিষয় আমি অনুভব করলাম। প্রথমত, এই ঘরের ভিতরে অন্ধকার অত্যন্ত গাঢ়। বাড়ির অন্যান্য জায়গাতেও যে আলো পৌঁছাচ্ছে তা নয়, তবে এই ঘরের ভিতরটা যেন তার চেয়েও অন্ধকার। সম্ভবত ঘরে আলো প্রবেশ করার মতো কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, ঘরের ভিতর থেকে অদ্ভুত একটা গন্ধ ভেসে এলো। সে গন্ধ কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না। গন্ধটা সুন্দর নয়, আবার খারাপ কোনো গন্ধ তেমনটাও বলা চলে না। তবে সে গন্ধে যেন একটা ঝিম ধরানো অনুভূতি হয়। আলো ফেললাম ঘরের ভিতরে। সোজা নজর পড়ল উল্টো দিকের দেওয়ালে। সারিবদ্ধভাবে অসংখ্য বই দেওয়াল জোড়া একটা তাকে সাজানো। এক ঝলকে যা মনে হলো তাতে প্রায় সবই বিজ্ঞান বিষয়ক রচনা। বাঁ দিকের দেওয়ালের সামনে আছে একটা
বিশাল বড় কাঠের টেবিল, তার উপরে বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হয় এমন প্রচুর যন্ত্রপাতি। ডান দিকে টর্চের আলো ফেলতে আমার বুকের ভিতরে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেল। ওদিকেও একটা দেওয়াল জোড়া তাক, তাতে অনেকগুলো কাঁচের কৌটো রাখা, তবে কৌটোগুলো ফাঁকা। আর দেওয়ালের সামনে রয়েছে একটা কফিনের মতো বাক্স। কফিনের মতো, কিন্তু ঠিক কফিন নয়। প্রমাণ সাইজের একজন মানুষকে যদি শুইয়ে রেখে তার উপরে মোটা করে একই রকম পুরু প্রলেপ দেওয়া হয়, তবে যেমন আকৃতি তৈরি হবে ঠিক তেমন। এসব দেখে আমার বুকের ভিতরে যেন পরপর হাতুড়ির আঘাত এসে পড়তে লাগল। খুব সাধারণভাবে যদি এমন একটা প্রাচীন গবেষণাগার দেখতাম, তবে মনের মাঝে এমন অনুভূতি হতো না। এই গবেষণাগারের সঙ্গে আত্মার যোগাযোগ রয়েছে। ডায়েরিতে লেখা অনুযায়ী এখানেই আত্মাকে শরীর থেকে আলাদা করার গবেষণা কোনো এককালে হয়েছে। যদি সেই ডায়েরির কথা সত্যি হয়, তবে এখানে আত্মাকে দেহ থেকে আলাদা করে সংরক্ষিত করা হয়েছে। যদিও সেই আত্মা কোথায় কিভাবে সংরক্ষিত তার কোনো উল্লেখ ডায়েরিতে নেই। হাত ঘড়িতে সময় দেখে বুঝলাম ততক্ষণে বাইরে সন্ধ্যা হয়েছে। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি জানি, আত্মার দল রাতের অন্ধকারে শক্তিশালী হয়ে ওঠে। আমার মনের উত্তেজনা এবং জানার আগ্রহ এক নতুন পরিকল্পনা তৈরি করল মাথার মধ্যে। আমি আপাতত এই ঘরের আর কিছু না দেখে দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। বাইরে অন্ধকার। দেখলাম কনস্টেবল দুজন উসখুস করছে। আমি তাদের বললাম ফিরে যেতে। আমি বাড়িটা মোটামুটি পুরোটাই দেখে ফেলেছি, আপনাদের চিন্তা নেই। তেমন কিছু থাকলে এতক্ষণে আমি নিশ্চয়ই টের পেতাম। অতএব বিপদের কোনো আশঙ্কা নেই, আপনারা নিশ্চিন্তে চলে যান। আমি আরও কিছুক্ষণ এখানে থাকব। কাজ মিটিয়ে আমি থানায় এসে আপনাদের সঙ্গে দেখা করছি। আমার কথায় নিমরাজি হয়ে তারা ফিরে গেল। আমি সাবধানে সেই বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা বন্ধ করে দোতলার সেই ঘরে উঠে এলাম। ঠিক যেমনটা রেখে গিয়েছিলাম, ঘরটা তেমনই রয়েছে। ঘরে প্রবেশের দরজাটা দেওয়ালের মাঝামাঝি। আমার সঙ্গে একটা মোমবাতি রয়েছে, কিন্তু সেটাকে এই ঘরে জ্বালানোর সাহস হলো না। প্রথমেই সেই গন্ধটা পেয়েছি। এই ধরনের গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক থাকতে পারে, যা আগুনের স্পর্শে এলে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। অতএব টর্চের আলোতেই সবকিছু দেখতে লাগলাম। সেই যে কফিনের মতো জিনিসটা ছিল, সেটাকে প্রথমে বাইরে থেকে খুঁটিয়ে দেখলাম। দেখতে দেখতে আমার মনে হলো জিনিসটা কোনো যন্ত্র। ভালো করে লক্ষ্য করে বুঝলাম ওটা অনেকটা বাক্সের মতো। এক ধার থেকে উপরে টেনে ঢাকনার মতো খোলা যায়। টর্চখানা পাশে এক জায়গায় এমনভাবে রাখলাম যেন
আলোটা এই দিকে ছড়িয়ে পড়ে। তারপর সেই কফিনের মতো বাক্সটার ঢাকনায় টান দিলাম। ভেবেছিলাম খুব সহজে সেটা খুলে যাবে, কিন্তু অনেক টানাটানি করেও সামান্যতম কোনো নড়াচড়া তাতে হলো না। টর্চটা আবার হাতে তুলে নিয়ে এবার সেটাকে চারদিক থেকে ঘুরে ঘুরে ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ বাক্সের গায়ে একটা জায়গায় চৌকো আকৃতির বোতামের মতো একটা কিছু নজরে পড়ল। খুব সাবধানে শঙ্কিত মনে হাত বাড়ালাম সেই বোতামের দিকে। আমার হৃদস্পন্দন তখন অত্যন্ত বেড়ে গেছে। একরকম কাঁপতে কাঁপতে সেই বোতামে সামান্য চাপ দিতেই প্রথমে ঘড় ঘড় করে একটা শব্দ হলো। তারপর নিজে থেকে ঢাকনাটা খুলে গেল। বাক্সের ঢাকনার গায়ে ভিতরে অসংখ্য বৈদ্যুতিক তার এবং ছোট ছোট যন্ত্র, আর বাক্সের ভিতরে ফাঁপা জায়গায় যা রয়েছে তা দেখে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। একটি শুকিয়ে যাওয়া মানুষের শরীর, রক্ত মাংস সহ একটি মানুষের শরীরের সব রস যদি শুষে নেওয়া যায়, তবে সেই শুকনো চামড়া মাংস জড়ানো কঙ্কালটাকে দেখতে যেমন হবে ঠিক তেমন। এই প্রথম এমন উত্তেজনা অনুভব করছিলাম জীবনে। অথচ এ যাবৎ যত ঘটনা ঘটল তাতে অলৌকিক বা ভৌতিক কোনো আভাস ছিল না। তবে তখনও জানতাম না কি বিপদ এখানে আমার জন্য অপেক্ষা করছে। সেই শুকনো শরীরটা চোখের সামনে অস্বস্তি তৈরি করছিল। ঢাকনাটা চেপে বন্ধ করে দিলাম। তারপর আবার এটা ওটা ঘেঁটে দেখতে শুরু করলাম। বইয়ের তাকে যেমনটা আগেই বলেছি, অসংখ্য বিজ্ঞান বিষয়ক বই। বারবার আমার নজর যাচ্ছে ডান দিকের দেওয়ালে ওই ফাঁকা কাচের কৌটোগুলোর দিকে। এভাবে এতগুলো ফাঁকা কৌটো ওখানে সাজিয়ে রাখার মানে কি? ভিতরে তো কিছুই নেই। এমনকি কোনো কালে ওর ভিতরে কিছু ছিল তেমন কোনো চিহ্ন পর্যন্ত নেই। জলও যদি বহু যুগ ধরে রাখা থাকে এবং তা সময়ের সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয়ে ফুরিয়ে যায়, তবুও তো সামান্য চিহ্ন থাকার কথা। মানুষের শরীর, আত্মা, এসব বিষয়ে যে এই গবেষণাগারে গবেষণা করা হতো তার সাক্ষী হয়ে রয়েছে ওই কফিনের মতো বাক্সের মধ্যে থাকা শুকনো শরীরটা। তবে ডায়েরির কথা অনুযায়ী আত্মার কোনো চিহ্ন এখনো পর্যন্ত আমি টের পাচ্ছি না। ফেরার কথা ভাবতে লাগলাম। এই অন্ধকারে এমন গ্রাম্য নির্জন জায়গায় পরিত্যক্ত বাড়ির মাঝে অকারণে সময় কাটানোর কোনো অর্থ হয় না। ডায়েরি পড়ে একটা ধারণা তৈরি হয়েছিল, তাই ছুটে এসেছিলাম এখানে। আর কিছু যখন দেখার মতো মনে হচ্ছে না তখন ফিরে যাওয়াই উচিত। তবে একটা কথা ভেবেছি, এখান থেকে ফিরে এই বিষয়ে আমি সরকারকে জানানোর চেষ্টা করব, যেন
এই বাড়িটিকে এবং ওই গবেষণাগারটি সংরক্ষণ করা হয়। সে বিষয়ে যতটা সুপারিশ করা সম্ভব আমি করব। এসব ভাবতে ভাবতে একরকম মনস্থির করে দরজা থেকে বেরিয়ে আসছি। ঠিক এমন সময় একটা ভাবনা মাথায় এলো। যাওয়ার আগে একবার ওই কৌটোগুলো খুলে দেখি, ভিতরে কোনো গন্ধ থাকলে একটা ধারণা হতে পারে, হয়তো কোনো রাসায়নিক পদার্থ ওগুলোর ভিতরে ছিল। আবার ফিরে সেই তাকের সামনে গেলাম। আন্দাজ প্রায় 30খানা কৌটো রয়েছে। একখানা কৌটো নামালাম। একটা ফাঁকা কৌটো যেমন হওয়ার কথা ঠিক তেমন, হালকাই। ঢাকনাটা সম্ভবত পিতলের তৈরি। এমন পিতলের ঢাকনা সহ কাঁচের কৌটো এর আগে আমি কখনো দেখিনি। ঢাকনাটা বেশ শক্ত হয়ে আটকে আছে। বেশ কসরত করেও সেটাকে সামান্যতম আলগা করতে পারলাম না। বিভিন্নভাবে চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে কিচকিচ করে একটা শব্দ কানে এলো এবং সেই সঙ্গে অনুভব করলাম পায়ের উপরে কিছু একটা উঠেছে। সেদিকে তাকাতে গিয়ে ঘটে গেল এক চরম বিপত্তি। মুহূর্তের জন্য দেখলাম পায়ের উপরে একটা ছুঁচো। চমকে উঠে আমার হাত থেকে কাঁচের কৌটো এবং টর্চখানা ছিটকে পড়ল। আমি কিছুটা পিছিয়ে আসায় বাক্সের গায়ে থাকা সেই চৌকো বোতামে সামান্য ঠেলা লাগল। সঙ্গে সঙ্গে ঘড় ঘড় শব্দ করে কফিনের মতো বাক্সটার ঢাকনাটা খুলে গেল। এদিকে সেই কাঁচের কৌটোটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। টর্চটা এখনো জ্বলছে। কৌটোর ভিতরে কিছুই ছিল না, কিন্তু সেটা ভেঙে যাওয়ার পরে টর্চের আলোয় দেখতে পেলাম নীলাভ ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। শুধু দেখলাম সেই নীলাভ ধোঁয়া ভাসতে ভাসতে বাক্সের ভিতরে প্রবেশ করল এবং চোখের পলকে সেই শুকনো শরীরের মধ্যে যেন মিশে গেল। কয়েক মুহূর্ত সব কিছু শান্ত। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি সেই শুকনো শরীরটার দিকে। তারপরে যা ঘটল তেমন ঘটনা আমি আর সারা জীবন ভর সচক্ষে দেখিনি। মৃত শুকনো শরীরটা ধীরে ধীরে নড়াচড়া শুরু করল, যেন ভেঙে চুরে যাওয়া একটা শরীর কৃত্রিম মানুষের মতো এঁকে বেঁকে নিজের ভাঙা অংশগুলোকে জুড়ে নিচ্ছে। তারপর ধীরে ধীরে সেই শুকনো শরীরটা উঠে বসল। চোখ তার এতক্ষণ বন্ধ ছিল। চোখ মেলতে দেখতে পেলাম চোখের ভিতরে একরাশ নিকষ অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সেই অন্ধকার যেন অনন্ত, যেন কোনো কৃষ্ণ গহ্বর ওই চোখের মাঝে আশ্রয় নিয়েছে। ওই চোখে তাকিয়ে শরীরের রক্ত হিম হয়ে যায়। শুকনো শরীরটা যেন নিজের শরীরখানাকে দেখতে লাগলো। আমি তখন ভয়ে ভয়ে একটু একটু করে পিছিয়ে আসছি। আমার মাথায় সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি ওই কাচের কৌটোগুলোর মধ্যে মানুষের আত্মা বন্দী রয়েছে?
ওগুলো যদি মুক্ত হয়ে যায় তাহলে কি ঘটতে পারে তা ভাবতে আমার চিন্তা শক্তি অসাড় হয়ে গেল। পরক্ষণেই সেই শুকনো মূর্তি এক লাফে ওই বাক্সের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলো। আমি সতর্ক হলাম যে ওটা আমাকে আক্রমণ করতে পারে, কিন্তু অবাক হলাম দেখে আমাকে আক্রমণ না করে ডান দিকের দেওয়ালের সেই তাকের কাছে এগিয়ে গেল সেটা। তারপর তীব্র আক্রোশে কাচের কৌটোগুলো আছাড় মারতে লাগলো মেঝের উপরে। একটা করে কৌটো ভাঙছে আর নীলাভ ধোঁয়া বেরিয়ে আসছে। আমি অসাড় শরীরে মূর্তির মতো দাঁড়িয়ে দেখছি সব। কি করব কিচ্ছু মাথায় আসছিল না। এই অসংখ্য অতৃপ্ত বহু যুগ ধরে বন্দি আত্মা কি করতে পারে, কি অঘটন ঘটাতে পারে, এটা কল্পনার অতীত। কৌটোগুলো যখন এক এক করে সব ভাঙা হয়ে গেল, তখন সেই ঘরের ভিতর ভেসে বেড়াচ্ছে নীলাভ দলা পাকানো ধোঁয়ার দল। তারা বারবার ছুটে যাচ্ছে ওই শুকনো শরীরখানার দিকে, কিন্তু যেন ধাক্কা খেয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ করে সেই শুকনো শরীরটার নিকষ কালো চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ হলো। সে চোখ আমার চোখে পড়তেই গলার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার মনে হতে লাগলো ওই শরীরটা যেমন শুকিয়ে গেছে, ঠিক একই পরিণতি হবে আমার। মনে হতে লাগলো আমার শরীর থেকেও রক্ত রস কেউ শুষে নিচ্ছে। ক্রমাগত অবশ হয়ে যাচ্ছে আমার শরীর। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি এলো। ল্যাবরেটরিতে এমন কোনো রাসায়নিক থাকতে পারে যা আগুনের সংস্পর্শে জ্বলে উঠবে। আগুন তো আত্মাকেও বহু ক্ষেত্রে ধ্বংস করতে পারে। হয়তো এই মুহূর্তে সেই আগুন একই সঙ্গে আমারও প্রাণ নিয়ে নেবে, তবু আর কোনো উপায় নেই। আমি পকেট থেকে দেশলাই কাঠি বের করে মুহূর্তের মধ্যে একটা দেশলাই কাঠি বাক্সের গায়ে ঘষলাম। সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়ে কাঠিতে শিখা জ্বলে উঠল, এবং তারপরেই ঘটল এক অতিলৌকিক অবিশ্বাস্য ঘটনা। আগুনের শিখা যেন জীবন্ত হয়ে উঠল। সে যেন ওই নীলাভ ধোঁয়াগুলোকে আকর্ষণ করছে। তীরের বেগে সেগুলো ছুটে এসে দেশলাইয়ের ছোট্ট শিখায় আঘাত করছে। শিখা সামান্য একটু বেড়ে উঠছে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই নীলাভ ধোঁয়ার দল দেশলাইয়ের শিখায় মিলিয়ে গেল। একমাত্র সেই শুকনো শরীরখানা তীব্র আক্রোশে তাকিয়ে আছে আমার দিকে। বিভৎস এক হুঙ্কার করে উঠল সে। সেই হুঙ্কার যেন নরক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। আমার শির দাঁড়াবে এক শীতল স্রোত ক্রমাগত বয়ে চলেছে। ছোট্ট দেশলাই কাঠি প্রায় ফুরিয়ে এসেছে। কি করব বুঝে উঠতে পারছি না। শুকনো ওই শরীরটা ক্রমাগত এগিয়ে আসছে আমার দিকে। আর কয়েক মুহূর্ত, তারপরেই নিভে যাবে কাঠিখানা। ওটা আমার আরো কাছে চলে এসেছে। হঠাৎ কি মনে হতে
ওই শেষ জ্বলন্ত অংশটুকু আমি ছুঁড়ে মারলাম ওই শুকনো শরীরখানার গায়ে। সঙ্গে সঙ্গে যেন পেট্রোলের মতো দাউ দাউ করে জ্বলে উঠল শরীরটা। তীব্র হুঙ্কার আর আর্তনাদ ভেসে এলো এবং সঙ্গে সঙ্গে শরীরখানা মেঝের উপরে লুটিয়ে পড়ল। এরপরে ঘটতে লাগলো আরো এক ঘটনা। শুকনো শরীরে জ্বলন্ত আগুনের দিকে ঘরের সব কিছু যেন আকর্ষিত হচ্ছে। একে একে সাজানো সব বই, গবেষণাগারের যন্ত্রপাতি, ভাঙা কাঁচের টুকরো সব কিছু ছিটকে পড়তে লাগলো আগুনের উপরে। আগুন ধ্বংসলীলা চালাতে লাগলো সব কিছুর। ওই কফিনের মতো বাক্সটাও যেন হালকা বাক্সের মতো এগিয়ে এলো আগুনের কাছে। এক ইতিহাস, এক গবেষণা, একদল আত্মা দেখতে দেখতে সব কিছু আগুনের শিখার কাছে পরাস্ত হলো। অসহায়ভাবে দাঁড়িয়ে থেকে সেই মুহূর্তে আফসোস হচ্ছিল যে এমন এক আবিষ্কার হয়তো আমার ভুলেই চিরতরে বিলীন হলো। তবে পরক্ষণেই মনে হলো এই আবিষ্কার যেমন মানুষকে অনন্তকাল বেঁচে থাকার দিশা দেখাতে পারত, ঠিক একইভাবে হয়তো মানব সভ্যতার উপরে দিনে দিনে এক হুমকি হয়ে উঠত। হয়তো যা হয় তা ভালোর জন্যই। আগুন এক সময় নিভে গেল। পরিশ্রান্ত পদক্ষেপে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে থানায় এসে সব জানালাম। মনে একটা অপরাধ বোধ ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে মনে হয়েছে হয়তো বাস্তবিক ক্ষেত্রে আমি কোনো অপকার করিনি পৃথিবীর, বরং উপকারী হয়েছে এই ঘটনায়। শুনছিলেন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৫৬তম গল্প, বন্দি ভূতের গপ্প। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।